সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিমানবন্দরের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দুবাই মিডিয়া অফিস। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। জামিন পেলেও যে কারণে বাঁচতে পারবেন না বেনজির আহমেদ, এই জামিন বেনজির আহমেদের জন্য কোনো স্থায়ী স্বস্তি বা রেহার পথ তৈরি করছে না। বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এজন্য দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএই অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টাই শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। দুদকের দাবি, নীতিগতভাবে বন্দি প্রত্যর্পণে সম্মতি দিয়েছে আমিরাত। দর্শক, বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন শুধু সময়ের অপেক্ষা। অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক আইজি বেনজিরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পরেই তিনি রিমান্ডেই মৃত্যুবরণ করেন, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই বেনজির আহমেদকে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে তিনি মৃত্যুবরণ করেন? এইবার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব বেনজির আহমেদকে রিমান্ডে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করছেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে। দর্শক, বেনজির ইস্যু নিয়ে এবার ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় নাটক, যাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সারা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই সাবেক আইজিপি বেনজির আহমেদ কি তবে বাংলাদেশের পুরো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চিরতরে পার পেয়ে যাচ্ছেন? দুবাইয়ের কড়া প্রহরার কারাগার থেকে কিভাবে তিনি পেলেন জামিন? তবে কি বাংলাদেশের কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য হাতের ইশারা? একদিকে সরকারের মন্ত্রীদের বড় বড় বুলি, অন্যদিকে বেনজিরের রহস্যময় মুক্তি। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন তোলপাড়। নৈপথ্যের আসল ঘটনা জানলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বেনজির আহমেদের এই জামিন নাটক এবং তাকে দেশে ফেরানোর আসল সত্য জানতে আজকের এই চাঞ্চল্যকর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখান থেকে দেখলে আপনি আসল রহস্যের কিছুই বুঝতে পারবেন না। দুবাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে যে বেনজির আহমেদকে গত 12 জুন এক শপিং মল থেকে হাতকড়া পরিয়ে নিয়ে গিয়েছিল দুবাই পুলিশ, সেই বেনজির আহমেদ এখন জেলের বাইরে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকার পর আচমকায় শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন দুর্নীতির বরপুত্র খ্যাত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অথচ কিছুদিন আগেও আমরা শুনে আসছিলাম বেনজিরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নাকি অভাবনীয় অগ্রগতি হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে, কাজেই তাকে দেশে ফেরানো এখন শুধুই সময়ের ব্যাপার, এমনটাই তো বলা হয়েছিল, তাই না? কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। তার এই আকস্মিক জামিন যেন প্রমাণ করে দিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আইনি ও কূটনৈতিক তৎপরতা কতটা ভঙ্গুর এবং হাস্যকর। কোথায় গেল আমাদের মন্ত্রীদের সেই হুঙ্কার? জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী সবাই বেশ জোর গলায় বলেছিলেন 1 মাসের মধ্যেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাই সরকারের সাথে নাকি তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে। ইন্টারপোলের আসামি হিসেবে তাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু 1 মাস তো দূর, 1.5 মাস পেরিয়ে যাওয়ার পর দেখা গেল দেশে ফেরা তো দূরের কথা, দুবাইয়ের আদালতেই
জামিন পেয়ে বুক ফুলিয়ে বেরিয়ে এলেন বেনজির। এই ঘটনাকে স্পষ্টতই আমাদের কূটনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ নয়? দেশের সাধারণ মানুষ যখন তার পাহাড় সম দুর্নীতি এবং আলাদিনের চেরাগের মতো ফুলে ফেঁপে ওঠা সম্পদের বিচার দেখার জন্য মুখিয়েছিল, ঠিক তখনই বেনজিরের এই জামিন যেন জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষার মুখে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। তবে কি বেনজির আহমেদ পুরোপুরি মুক্ত? না, বিষয়টি এতটাও সহজ নয়। দুবাইয়ের আদালত তাকে কিছু কঠিন শর্তের বেড়াজালে আটকে রেখেই এই জামিন মঞ্জুর করেছে। শর্ত অনুযায়ী আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে বেনজিরের পাসপোর্ট, অর্থাৎ চাইলেই তিনি সংযুক্ত আরব আমিরাতের সীমানা পেরিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারবেন না। দুবাই প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া তিনি কোনোভাবেই আমিরাত ছাড়তে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাসপোর্ট আটকে রাখলেই কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? তিনি তো জেলের বাইরে। দুবাইয়ের মতো বিলাসবহুল শহরে বসে তিনি এখন তার অঢেল অর্থ আর প্রভাব খাটিয়ে পরবর্তী চাল চালছেন। আর এখানেই শঙ্কা প্রকাশ করছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জামিনে বাইরে থাকার সুযোগ কাজে লাগিয়ে বেনজির হয়তো এমন কোনো আইনি ফাঁকফোকর বের করে ফেলবেন যার ফলে তাকে আর কখনোই বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। পরিস্থিতি যখন রীতিমতো হাতের বাইরে চলে যাচ্ছে, তখন কিছুটা নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার। নিজেদের এই চরম কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে এবং মুখ রক্ষার্থে তড়িঘড়ি করে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেনজিরের এই জামিন বাতিলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন যে দুবাই সরকারের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ওই ল ফার্মকে কড়া নির্দেশ দিয়েছেন যেন যে কোনো মূল্যে বেনজিরের জামিন বাতিল করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় এবং দেশে ফেরানোর পথ সুগম করা হয়। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই ল ফার্ম নিয়োগ করতে এত দেরি হলো কেন? যখন তিনি কারাগারে বন্দী ছিলেন তখনই কেন শক্তিশালী আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হলো না? এখন চোর পালানোর পর বুদ্ধি বেড়ে লাভ কি? আর আমাদের দুর্নীতি দমন কমিশন বা দুদক কি করছে? বেনজিরের মুক্তির খবরে যখন সারা দেশে তোলপাড়, তখন দুদকের কর্মকর্তারা যেন মুখে কুলু পেটেছেন। তারা বলছেন, বেনজির কিভাবে জামিন পেলেন বা কিভাবে বেরিয়ে গেলেন এর সঠিক উত্তর তাদের কাছে নেই। তবে তারা দাবি করছেন তাদের দিক থেকে কোনো গাফিলতি হয়নি। বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, পাসপোর্ট জালিয়াতি সহ দেশে যে সমস্ত গুরুতর দুর্নীতির মামলা রয়েছে তার সমস্ত নথিপত্র এবং প্রমাণাদি তারা প্রস্তুত করছেন। দুদক বলছে, খুব শিগগিরই এই প্রামাণ্য নথিপত্রগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের হাতে পৌঁছানো হবে। কিন্তু দর্শক, একটু ভেবে দেখুন, 1.5 মাস পার হয়ে যাওয়ার পরেও যদি নথিপত্র প্রস্তুত করতে আরও সময় চলে যায়, তাহলে আন্তর্জাতিক আদালতে লড়াইটা হবে কিভাবে? এই ঢিলেমির সুযোগটাই কি বেনজির নিচ্ছেন না? এখানে আরও একটি বড় আইনি জটিলতা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরাসরি কোনো বন্দি প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি নেই। এর মানে হলো বাংলাদেশ চাইলেই দুবাই সরকার বেনজিরকে বিমানে তুলে ঢাকার হাতে সোপর্দ করবে না। তাকে ফেরাতে হবে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা পারস্পরিক আইনি সহায়তা চুক্তির মাধ্যমে, যা একটি দীর্ঘ এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া। দুবাইয়ের আদালত এখন যাচাই বাছাই করে দেখবে বাংলাদেশের আনা অভিযোগগুলো আসলেই অপরাধ কিনা এবং এই অভিযোগগুলোর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। যদি বেনজিরের আইনজীবীরা দুবাই আদালতে প্রমাণ করতে পারেন যে তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে দুবাই সরকার তাকে কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না। আর এই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছেন বেনজির। বেনজিরের এই জামিন পাওয়ার ঘটনাটি প্রমাণ করে দেয় যে তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কতটা প্রভাবশালী। একদিকে জামিনে তিনি মুক্ত, অন্যদিকে তাকে বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া এখন ঘোর অনিশ্চয়তার মুখে। যে মানুষটি আইনের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যা দুর্নীতির ফিরিস্তি শুনে দেশের মানুষের চোখ কপালে উঠেছিল, সেই বেনজির আহমেদের বিচার কি তাহলে বাংলার মাটিতে আর হবে না? তার অবৈধ সম্পদের কি কোনো সুরাহা হবে না? সরকারের এই কূটনৈতিক ব্যর্থতা এবং দীর্ঘসূত্রিতার কারণে আজ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জনগণ চেয়েছিল অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন তাকে মাটিতে নামিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক,
কিন্তু এখন তো মনে হচ্ছে বেনজিরের বিচার প্রক্রিয়া পুরোটাই এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছে, যার শেষ মাথায় কোনো আলোর রেখা নেই। সরকার এখন ল ফার্ম নিয়োগ করে নতুন যে দৌড়ঝাঁপ শুরু করেছে তা কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন সব আইনি ধাপ সম্পন্ন করে তাকে দেশে ফেরাতে আরও কয়েক মাস এমনকি বছরও লেগে যেতে পারে। এই দীর্ঘ সময়ে বেনজির যে হাত গুটিয়ে বসে থাকবেন না তা তো বলাই বাহুল্য। তিনি তার সর্বশক্তি প্রয়োগ করবেন বিদেশি স্থায়ীভাবে থেকে যাওয়ার। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এবং দুদক তাদের গাফিলতি কাটিয়ে উঠে আন্তর্জাতিক আদালতে বেনজিরের দুর্নীতি কতটা শক্তভাবে প্রমাণ করতে পারে, নাকি ল ফার্ম নিয়োগ আর আলোচনার নামেই শুধু সময় ক্ষেপণ করা হবে এবং একসময় সাধারণ মানুষ এই ইস্যুটিও ভুলে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয় বেনজির আহমেদ কি আদৌ আর বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে, নাকি সরকারের এই কূটনৈতিক ব্যর্থতার সুযোগ নিয়ে তিনি চিরতরে বিদেশে পার পেয়ে যাবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। সম্মানিত দর্শক, কয়েকদিন আগে যখন জাতীয় সংসদে সগর্বে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি ঘোষণা করলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইতে এবং খুব দ্রুত তাকে সেই দুবাই সরকারের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হবে। বিষয়টা ওই মুহূর্তে সারা বাংলাদেশের নিদারুণ চমক তৈরি করেছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে বাংলাদেশ একটা নতুন এরার মধ্যে ঢুকে গেল, নতুন একটা যুগে ঢুকে গেল। সংযুক্ত আরব আমিরাতের মতো একটি শক্তিশালী রাষ্ট্রে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রমিথিউস বলে খ্যাত এ যাবৎকালে পুলিশের সবচেয়ে সুদর্শন, সবচেয়ে চৌকুশ, সবচেয়ে ধড়িবাজ, সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে অল মানে মাস্টার ফর অল আর বললাম না। তো যে বেনজির অত ভালো ছাত্র ছিলেন না, বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস কোর্সের পরে মাস্টার্সে ভর্তি হয়েছেন। তারপর পুলিশে ঠিক ওইরকম আহামরি ভালো রেজাল্টও তার না, তার ব্যাচে তিনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এরকম কোনো নজির নেই। এরকম একজন মধ্যম মানের পুলিশ কর্মকর্তা, অথচ তিনি তার কর্মজীবনে যে গ্র্যান্ড ভিক্টরিগুলো করেছেন দেশে দেশের বাইরে, তিনি জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন, ইন্টারপোলের সাথে কাজ করেছেন, শান্তি রক্ষী মিশনের সাথে কাজ করেছেন এবং বড় বড় পদে, যেখানে বাংলাদেশের খুব অল্প সংখ্যক কর্মকর্তা এরকম বড় পদে কাজ করেছেন। তারপর শেখ হাসিনার জামানাতে এসে রীতিমতো সোনার পাথর বাটি বা জাদুর কাঠি হাতে নিয়ে তিনি তার প্রথম যে শুরুটি সেটা হলো ডিআইজি অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার। মানে ডিআইজিদের মধ্যে এর চাইতে বড় কোনো পদ আর নেই। এরপর ডিআইজি এডিশনাল আইজি অ্যাডমিন, এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার দীর্ঘদিন, তারপর ডিজি র্যাব, তারপর আইজি। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের পুলিশের ইতিহাসে এতগুলো সৌভাগ্য, এতগুলো পদ, এতগুলো পদবি নির্বিঘ্নে, নির্ভাবনায়, নিশ্চিন্তে কোনো পুলিশ কর্মকর্তা ভোগ করেছেন এরকম কেউ নেই। শুধু তিনি পদপদবি ভোগ করেনি, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সেই মিডিয়া জগৎ বলেন, মানে মডেল জগৎ বলেন, যে সকল আলোচিত নায়িকা, গায়িকা, সুন্দরী, রমণী, ঘরে বাইরে, মানে চারিদিকে মৌ মৌ তার রূপ, মানে বেনজির রূপ, রস, লাবণ্য, গন্ধে মুগ্ধ হয়ে পঙ্গপালের মতো নারীরা তাকে সঙ্গ দিয়েছে এবং এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। এক প্রেমিক বলেনি আমাকে বিয়ে করো, আর এক প্রেমিকা বলেনি যে আমাকে এটা করো। তিনি অসাধারণভাবে সবাইকে ম্যানেজ করেছেন। তারপরে অর্থবৃত্ত উপার্জন,
মানে যে পরিমাণ আইজিতে থেকে তিনি টাকা পয়সা উপার্জন করেছেন দেশে দেশের বাইরে, সেই গরুর ব্যবসা, সাদেক অ্যাগ্রোর থেকে অভিজ্ঞতা নিয়ে সে গরুর ব্যবসা, 5 স্টার হোটেলের ব্যবসা, নিজের রিসোর্টের ব্যবসা, দেশের বাইরে স্বর্ণের ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই না করেছেন। আইজি হিসেবে তিনি ঢাকাতে যে বাড়ি করেছেন, যে ফ্ল্যাট করেছেন, তার যে গাড়ি বাড়ি, পোশাক আশাক, লোকজন মিলিয়ে মানে এক অনন্য, মানে এরকম কোনো সেনাপ্রধান, কোনো পুলিশ প্রধান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী মানে ওনার একটা কেনি আঙ্গুলের সমান, কেনি মানে আমরা যেটাকে বলি কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলের সমানও সফলতা দেখাতে পারেনি। তো কাজেই এরকম একজন মানুষ যার সারা দুনিয়া পরিচিত, কতগুলো যে পাসপোর্ট আছে একমাত্র আল্লাহ জানে, তো সেই মানুষটি দুবাইতে ধরা পড়বেন। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যদি বেনজির সাহেবের তুলনায় চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার কর্মজীবনে তিনি এপিএ ছিলেন বিসিএস হয়ে, তারপরে প্রধানমন্ত্রী এপিএ ছিলেন, তারপরে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, ভালো কথা, কিন্তু বেনজির সাহেবের মতো তার কোনো ধারাবাহিকতা নেই। বরং বেনজির সাহেব যখন ক্ষমতার কেন্দ্রে, তখন তাকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যাং দুলা করে পুলিশ বা র্যাব ধরে নিয়েছে, তারপরে তাকে আয়নাঘরে আটকে রেখেছে। এই বেনজির সাহেব আয়নাঘরে আটকে রেখেছে, আয়নাঘরে রেখে তাকে মানে আদর করেছে না, যত্ন করেছে না, বাটাম দিয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন আর বেনজির সাহেব ভালো বলতে পারবেন। তারপর তাকে পাগলের ইঞ্জেকশন দিয়ে চোখ মুখ বেঁধে তাকে ভারতে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং সেখানে মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয় দিয়ে ফেস করে, যদি শেখ হাসিনার পতন না হতো তিনি হয়তো আসতেও পারতেন না। তো কাজেই মানে যদি মানে যিনি বস যদি তার কর্মচারীর চাইতে দুর্বল হন, সব দিক থেকে তার সফলতা যদি ব্যর্থ হয়, তার হাতে বন্দুক থাকুক, কামান থাকুক, আর যত ক্ষমতা থাকুক, হবে না। তো এখন যদি গত 20 বছরের ধারাবাহিক সফলতা ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনজিরের সফলতা হিমালয় পর্বতের মতো, আর সালাউদ্দিন সাহেবের যদি আপনি সফলতা ধরেন, তাহলে মানে হিমালয়ের নিচে ছোট্ট একটা শিলাখণ্ডের মতোই তিনি এখন আছেন। তো সেখানে তিনি তার মন্ত্রণালয়, তার পুলিশ বাহিনী ইন্টারপোলকে ব্যবহার করে দুবাইতে তাকে গ্রেপ্তার করে ফেলেছে এবং বাংলাদেশে নিয়ে আসবে। এটা রীতিমতো আমি একেবারে অবাক হয়ে গেছি। তারপর আমি চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম যে এটা বাংলাদেশে একটা বিরাট সফলতা এবং বেনজিরকে এনে বাংলাদেশে যদি বিচার করা যায়, তাহলে যাকে বলা হয় একটা নতুন যুগের সৃষ্টি হবে। তখন বেনজিরের যারা ঘনিষ্ঠজন তারা অনেকে হৈ হৈ করে উঠেছিলেন যে আপনি বেনজিরকে চেনেন না, সে ইচ্ছে করে দুবাইতে গেছে এবং দুবাইতে গেছে একটা ব্যবসায়িক কাজে, আর সেখানে তার এক ব্যবসায়িক পার্টনার যে এখন বর্তমান সরকারের একজন সংসদ সদস্য, তার সাথে মানে বেনজিরের ক্যাশিয়ার ছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার থেকে বেনজিরের টাকা মেরে দিয়ে সে নমিনেশন ভাগিয়ে নিয়েছে, কত টাকাতে একমাত্র আল্লাহ জানে। সেই লোক বেনজিরকে ঠকানোর জন্য মানে তার সাথে একটা সমঝোতার কথা বলে দুবাইতে এসেছে। হয়তো বেনজিরকে বলেছে যে সরকারে আমি এমপি হয়েছি, আমি সরকারের সাথে তোমার একটা বা আপনার একটা সমঝোতা করে দিচ্ছি। ক্যাশিয়ার সাহেব বেনজির বিশ্বাস করেছে, বিশ্বাস করে সেখানে গিয়ে, যেহেতু বেনজিরের ক্যাশিয়ার তারও তো ফাজলামো বুদ্ধি কম না, সে গিয়ে হয়তো সেখানে ইন্টারপোল দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত অর্থাৎ ধরিয়ে দেওয়া পর্যন্ত বেনজির ওয়াজ স্টপ, কিন্তু যখন ধরিয়েছে তখন বেনজির তার আসল রূপ দেখিয়েছে, তার কৌশল দেখিয়েছে। যেহেতু সে ইন্টারপোল হ্যান্ডেল করে আসছে, দুবাই হ্যান্ডেল করেছে, তার ক্যাশিয়ার তাকে মানে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এটা হয় না। তিনি সেখানে কৌশল করেছেন, অবলম্বন করেছেন এবং কৌশল অবলম্বন করে দুবাই কর্তৃপক্ষর যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের সুবিধা নিয়ে তিনি সেখানে জামিন নিয়েছেন এবং এমনভাবে তিনি সেখানে আইনগত পদ্ধতি নিয়েছেন যেন বাংলাদেশ সরকার বা ইন্টারপোল কোনো অবস্থাতে তাকে এখানে পাঠাতে পারে না। ইন্টারপোলের নিয়মকানুন কী আছে এটা আপনি আমি যারা আলোচনা করি তাদের চেয়ে 1000 গুণ বেশি জনাব বেনজির
ডক্টর মোহাম্মদ বেনজির তিনি ভালো বোঝেন। এর আগে এই ইন্টারপোলের মাধ্যমে বর্তমান ধর্মমন্ত্রী যিনি আছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন দুবাইতে, কিন্তু দুবাই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছিল এবং তাকে দুবাই থেকে অন্য দেশে যাওয়ার অনুমতিও দিয়েছিল। বেনজির সাহেব এখানে যে কাজটি করেছেন সেই কাজটি হলো তিনি এমনভাবে ব্যবস্থা করেছেন, তার প্রাথমিক স্তর হলো তিনি দুবাইতে থাকতে পারবেন। এখন যেহেতু দুবাইতে তার মামলা চলছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি থাকতে পারবেন এবং এই মামলা তিনি ইচ্ছা করলে 5 বছর 10 বছরও চালাতে পারেন, আবার ইচ্ছা করলে 5 দিনও তিনি এটা ছেড়ে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করবে। আবার দুবাই এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সবসময় বেনজিরদের মতো লোক সারা দুনিয়া থেকে তাদেরকে কালেক্ট করে, তাদের যে ফাইন্যান্স, এই ফাইন্যান্স দিয়ে মরুভূমির বুকে তারা স্বর্ণের প্রাসাদ বুর্জ আর খলিফা তৈরি করে। এখানে একসময় ওই যে আরাফ খান নামে একজন বাংলাদেশি যুবক, তাকে নিয়ে খুব ট্রল হচ্ছিল, সবাই মনে করছিল তাকে এই বুঝে ধরে নিয়ে আসবে, কিন্তু আরাফ খানের একটা পশমও কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। তা আরাফ খান যেখানে সেই জুলকারনায়ন সায়ের অনুসন্ধানী সাংবাদিক, তার বাপ মা তুলে গালাগালি করে তুই তুকারি করে বাল ছাল বলে মোটামুটি তাকে শেষ করে দিয়েছে। তো আরাফ খানের যদি এই ক্ষমতা হয় দুবাইয়ের মতো জায়গাতে, সেখানে বেনজিরের অবস্থা কি হতে পারে বোঝার চেষ্টা করেন। এটা হলো দুবাই, সেখানে আইনের শাসন আছে। এটা হলো গরিব মানুষের জন্য, আমাদের লেবারের জন্য, বোকাচোদা যারা আছেন তাদের জন্য, বেকুব যারা রয়েছেন তাদের জন্য। কিন্তু বেনজিরের মতো স্মার্ট যারা লোকজন, তারা জেলখানাতে বসে রাশিয়ান মডেলকে নিয়ে রাত কাটাতে পারে, ওই ব্যবস্থা সেখানে রয়েছে। জেলখানা থেকে বের হয়ে সে আজ লেবাননের মেয়ে, কাল বাংলাদেশের মেয়ে, পরশুদিন অমুক, বাংলাদেশ থেকে যারা যারা দুবাইতে যায় চামড়া ব্যবসার জন্য, এদের সবাইকে তিনি সেখানে নিয়ে ওখানে তার একটা বিলাস বহুল সেই যে ইয়োটে বসে তিনি, যাকে বলা হয় ওই আলু লিয়েলো, যে বিখ্যাত নানা পাটেকারের যে সিনেমা, ওইরকম দৃশ্য তিনি সেখানে চিত্রায়িত করতে পারেন। তো সেই কাজগুলোই সম্ভবত ঘটতে যাচ্ছে। আর মধ্য থেকে আমরা কি হলো, আমরা যারা ভেতো বাঙালি খুব সহজে হতাশ হয়ে যাই, আবার খুব সহজে আনন্দিত হয়ে যাই। তাদের মুখে এই বেনজির সাহেব সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরও তিনি যেভাবে চপেট আঘাত দিলেন, এটা খুবই একটা খারাপ কাজ করেছেন। তিনি বাংলাদেশে যখন শেখ হাসিনার জামানাতেই তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন, শেখ হাসিনা তাকে প্রাণান্ত চেষ্টা করেছিল গ্রেপ্তার করার জন্য। তারপর এত বড় একজন স্বৈরাচার, এত তার ক্ষমতা, তিনি শত চেষ্টা করে বেনজিরকে ধরতে পারেনি, বেনজির একটা পশম স্পর্শ করতে পারেনি। একেবারে বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে তিনি চলে গেলেন, দেশের বাইরে চলে গেলেন এবং দেশের বাইরে গিয়ে তিনি রাজার মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেন। তো সেই আমলে শেখ হাসিনা যেতে পারেনি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পারবেন বা অন্যান্য লোকজন পারবেন, আমরা অবাস্তব হলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু একই হলো, এখন যে সমস্ত কথাবার্তা শুনছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জামিন বাদ দেওয়ার জন্য আমরা লবিস্ট নিয়োগ করেছি, এই সমস্ত কথাবার্তা বোগাস, এগুলোতে কোনো লাভ হবে। আটকে রাখা গেল না বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে। এই যে আটকে রাখা না যাওয়া, এটা অনেক বার্তা দেয় বোধহয়। দুবাইতে তিনি জামিন পেয়েছেন এবং কারামুক্ত হয়েছেন, দুবাইতে উন্মুক্ত জীবনযাপন করছেন। ঘটনাটা ঘটেছে আরও 3 দিন আগে। আজকে এই ঘটনাটা বাংলাদেশের গণমাধ্যম জানতে পেরেছে। কিভাবে বেনজির আহমেদ জামিন পেলেন? যখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কদিন আগেই দাবি করা হলো যে দুবাই রাজি হয়েছে বেনজিরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে, এটাই কি সেই রাজি হওয়ার লক্ষণ? কি ঘটছে চলুন একটু দুবাইতে যাই এবং এই প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ব্যাপার, সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। ছিলাম বেনজির আহমেদকে আটকে রাখা গেল না, তার গ্রেপ্তারের পরেই আলোচনা ছিল যে যেহেতু এই বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক পুলিশিংয়ের মাধ্যমে, সেহেতু তাকে ফেরত পাওয়াটা খুব একটা সহজ প্রক্রিয়া হবে না।
এই তখন থেকেই আলোচনা ছিল যে তিনি দুবাইয়ের আদালতে জামিন চাইতে পারবেন, এমনকি জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেটাই সত্যে পরিণত হলো। খবর আসলো তিনি জামিন পেয়েছেন এবং কারামুক্ত হয়েছেন। আদালত হয়তো কিছু কন্ডিশন দিয়েছে তাকে, কন্ডিশন তো দিতেই পারেন আদালত, কিন্তু তিনি মুক্ত বিহঙ্গের মতো জীবনযাপন করছেন এবং এই ব্যাপারগুলো, আদালতের এই ব্যাপারগুলো চলমান অবস্থায় নিশ্চিত করেই বলা যায় যে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত আনা যাবে না। এই ঘটনা কেন ঘটলো, কি বলছে গণমাধ্যম? চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজির আহমেদ, কিন্তু ঘটনাটা ঘটেছে গত 30 জুলাই। আমরা আগস্টের 2 তারিখে এসে জানতে পারছি মাঝখানে 3 দিন কেটে গেছে। এখানে বলা হচ্ছে দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত 27 জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পেয়েছেন 27 তারিখ, 30 তারিখে কারামুক্ত হয়েছেন তিনি। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 30 জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির পর বেনজির আহমেদ গণমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি জানান বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ, তবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। দুবাই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে আদালত তার জামিনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে বেনজির আহমেদ আদালতের হেফাজতে থাকবে তার পাসপোর্ট, তিনি আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না, এরকম শর্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি, মামলার তথ্য এবং আইনি যুক্তি নিয়ে দুবাইয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এবং এই ব্যাপারে বাংলাদেশ পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা জানতে চেয়েছে গণমাধ্যম, কিন্তু গণমাধ্যমের কাছে কেউ কথা বলতে রাজি হননি। কেউ যখন কথা বলতে রাজি হননি তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, যমুনা টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই জামিন যেন বাতিল হয় এই কারণে লবিস্ট হিসেবে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। এই যে ল ফার্ম নিয়োগ দেয়া, এই কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যাপারে বিস্তারিত কথায় একটু ভিন্নতা আমরা দেখেছি। কি ভিন্নতা দেখেছি চলুন একটু ভেতরে যাই, তাহলেই বোঝা যাবে। এখানে বলা হচ্ছে দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুবাই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে বেনজির আহমেদ, এটি আমরা শুনেছি। তিনি শুনেছেন, নিশ্চিত হয়েছেন বলেননি, তিনি শুনেছেন। দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, আমরা সার্টিফাইড কপি সংগ্রহ করার চেষ্টা করছি, সার্টিফাইড কপি এখনো পাননি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে। তিনি এখনো সার্টিফাইড কপি হাতে পাননি। তিনি বলছেন যে তিনি শুনেছেন এবং ওই শোনার পরিপ্রেক্ষিতে ল ফার্ম নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে এই যে শুনেছি এখনো সার্টিফাইড কপি পাইনি, এই ব্যাপারগুলো কৌশলে মূল ব্যাপারটা এড়িয়ে যাওয়ার একটা কৌশল হতে পারে, কারণ এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। বেনজির আহমেদ বাংলাদেশে এবং বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড একজন, এবং তিনি এই সাম্প্রতিক যে মামলাটা বেশ গুরুত্ব বহন করছে, 2013 সালের মতিঝিল কাণ্ড, মতিঝিলের শাপলা চত্বর কাণ্ড, সেই মামলায় বেনজির আহমেদ অন্যতম প্রধান আসামি, অন্যতম প্রধান আসামি তো শেখ হাসিনা, বেনজির আহমেদ তখন ডিএমপির প্রধান ছিলেন। সুতরাং পুলিশি যত ধরনের ব্যাপার স্যাপার সমস্ত দায় তার উপরে যাবে। ঠিক তখন দুবাইয়ে তার জামিন হওয়া এটা বলে দেয় অন্য কোনো বার্তা এখানে আছে। এই অন্য কোনো বার্তাটা আসলে কি আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, কারণ তিনি যখন গ্রেপ্তার হন তখনই কিন্তু আমরা এই আলোচনা শুনেছিলাম। আমরা টেকনিক্যালি ব্যাপারগুলো এড়িয়ে গিয়েছি, কারণ এটা অনেকের কাছে ভালো না লাগার ব্যাপার হতে পারে।
তখনই আলোচনা শুনেছিলাম যে এই বেনজির আহমেদ তিনি যে গ্রেপ্তার হয়েছেন তাতে আন্তর্জাতিক ল যেটা বলে তিনি দুবাইয়ের আদালতে নিজের জামিন প্রার্থনা করতে পারবেন, এমনকি তিনি জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটাই হলো। কেন হলো? তাহলে কি বাংলাদেশ সরকার বেনজির আহমেদকে আর ফেরত পাচ্ছে না? এবং আন্তর্জাতিকভাবে ব্যাপারটা যেহেতু ড্রিল হচ্ছে, সেহেতু বেনজির আহমেদের বাংলাদেশে কোনো মামলায় যদি মৃত্যুদণ্ড পাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকে এবং সেটা সেরকম কোনো কিছু হবে না, এই কনফার্মেশন যদি বাংলাদেশ সরকারের কাছ থেকে দেয়া না হয়, তাহলে কিন্তু তাকে ফেরত পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। এখন দেখা যাক, অপেক্ষা শেষ পর্যন্ত এই জামিন স্থায়ী অভিযোগ মুক্তির ব্যাপারের দিকে যায় কিনা, সেই ব্যাপারে প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, দুবাই পুলিশের হাতে আটক বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আটক হওয়ার পর থেকে বারবার এই কথা বলে আসছিলাম যে তাকে দেশে ফিরিয়ে আনা অতটা সহজ নয়, বরং যে কোনো সময় তিনি দুবাই কারাগার থেকেই জামিনে বেরিয়ে পড়তে পারেন। হলো তাই। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অনেকেই জেনেছেন যে দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং তিনি এরই মধ্যে নানান ধরনের চেষ্টা শুরু করে দিয়েছেন ইউরোপের একটি দেশে চলে যাওয়ার জন্য। তার কারামুক্তি ঘটেছে আরও 2 দিন আগে, 30শে জুলাই, এবং তারও 3 দিন আগে 27শে জুলাই সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট আদালত তার জামিন মঞ্জুর করে। বাংলাদেশ থেকে যেসব নথিপত্র, প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র পাঠানো হয়েছিল, তার ভিত্তিতে দুপক্ষের মধ্যেই শুনানি অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়টি ঘটে বেনজির আহমেদের। তিনি যে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন, যদিও তার যে শর্ত সাপেক্ষ জামিন সেখানে এটি পারমিট করে না। শর্ত অনুযায়ী বেনজির আহমেদ দুবাই ত্যাগের অনুমতি পাননি এবং তার পাসপোর্টও কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। আর আমাদের পুলিশ, অর্থাৎ বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। পুলিশ সদর দপ্তর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমনকি গত 12ই জুন নাকি 16ই জুন, আমার ঠিক খেয়াল নেই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে, এটি তিনি বেশ অহংকার নিয়ে বলছিলেন এটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য। তখন থেকে আমরা বলছিলাম যে এতটা অহংকার করার কিছু নেই, তার কারণ কোথায় কি ফাঁক ফকর আছে আমরা অতটা আইন বিশেষজ্ঞ না হয়েও মোটামুটি কিছুটা ধারণা তো রাখি। এখন কি বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী? দুবাই পুলিশ নাকি বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি নিয়েছিল। এটি কদিন আগে 19শে জুলাই বা 18 জুলাই পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। তবে তাকে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কোন প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে, সে সম্পর্কিত 4টি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে, এবং আমাদের পুলিশ সদর দপ্তর বলছিল এটি বিশাল একটি অগ্রগতি। তখনও বলেছিলাম এটি অগ্রগতির কিছু নেই, বলেছিলাম যতটা ইতিবাচক পুলিশ বলছে ততটা ইতিবাচক আসলে নয়। দুবাই পুলিশ চিঠিতে যে 4টি বিষয় ব্যাখ্যা চেয়েছিল তার মধ্যে কি ছিল হচ্ছে বাংলাদেশ কোন আইনের আওতায় এবং কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায়, কারণ বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি নেই। তারা বলছে যে এছাড়া আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আন্তর্জাতিক আইনি ভিত্তি কি, সেই পরোয়ানার কার্যকারিতা কতটুকু, এবং পুরো প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের পরিবর্তে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে, এসব বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছিল। এবং আমি যতবার বলছিলাম যে তাকে ফিরিয়ে আনাটা অতটা সহজ নয়,
তার পিছনে কিছু যুক্তি তুলে ধরেছিলাম। অনেকেই বলছিলেন, একে হচ্ছে বেনজির আহমেদ আরব আমিরাতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন, এবং আরব আমিরাতের মতন বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে বিদেশি রাষ্ট্রের কেউ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলে তাদের জন্য আইনগত অনেক দিক শিথিল করার ব্যবস্থা রয়েছে। এবং নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাত অপরাধীদের জন্য একটি অভয়ারণ্য। এই কারণে আবার বেনজির আহমেদ তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকা দিয়ে। তার স্ত্রী জিসান মিজান নামে আবার সেকেন্ড হোম রয়েছে স্পেনে। তো প্রশ্ন তুলেছিলাম যে দুবাই আদালত আসলে কোন দিককার আইন তারা ফলো করবে? সংযুক্ত আরব আমিরাতের আইন ফলো করবে, বাংলাদেশের আইন ফলো করবে, স্পেনের নাকি তুরস্কের আইন ফলো করবে? খুব স্বাভাবিক। এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে পরোক্ষভাবে যে দুটি চুক্তি রয়েছে, সেখানে আবার এমন বিষয় রয়েছে যে যদি তারা মনে করে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটি উদ্দেশ্য প্রণোদিত। একেবারে শুরুতে বলেছিলাম বেনজির আহমেদের বিরুদ্ধে নানান ধরনের মামলা তো রয়েছে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আরও অনেক সংস্থার। কিন্তু তিনি যখন দেশের বাইরে, যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল, সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই নিহতদের কারো কারো ক্ষেত্রে তাকে হত্যা মামলার আসামিও করা হলো। বুঝুন অবস্থা। এবং আমার তো মনে হয় যে দুর্বলতা ওখানেই ফুটে উঠেছে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে। আরও অনেক কারণ নিশ্চয় রয়েছে। সর্বোপরি এই কথা প্রতিবারে বলছিলাম, বেনজির আহমেদ সম্পর্কে যার যে ধারণাই থাকুক না কেন, তার সম্পর্কে যে ধরনের অভিমত পোষণ করেন না কেন, সেটি ইতিবাচক হোক নেতিবাচক, তার আন্তর্জাতিক যোগাযোগটা অনেক উঁচু পর্যায়ের। প্রমাণ তো সেটিই হলো। এবং আমার ধারণা দুবাই আদালত তাকে যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে, যে তার পাসপোর্ট সেখানে জমা থাকবে, তাকে আপাতত সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করা যাবে না, সেখান থেকে অন্য দেশে যাওয়া যাবে না, এগুলো বেনজির আহমেদ ম্যানেজ করে ফেলবেন, এটা আমার মনে হয় নানান ধরনের হিসেব নিকাশ থেকে। তো যদি বলছিলাম যে আমাদের মতো সাধারণ মানুষ যদি এইগুলো মনে করতে পারেন, সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেই বিশাল ঐতিহাসিক দায়িত্ব পালনের কথা বললেন বাংলাদেশ পুলিশের, আসলে বাংলাদেশ পুলিশও তো এমন কোনো কাজ করেনি। ওই সময় বলেছি করেছে, এটি ইন্টারপোল, বাংলাদেশ পুলিশ থেকে এটি ইন্টারপোলে নোটিশ করা ছিল, ইন্টারপোল করেছে। এবং তাও বেনজির আহমেদ যেভাবে আটক হয়েছেন সেটিও আপনারা জানেন যে তার এক বিশ্বস্ত বন্ধু, যিনি কিনা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, চট্টগ্রামের একজন অন্যতম ব্যবসায়ী এবং বিএনপির অন্যতম শীর্ষ রাজনীতিক, তিনি নাকি তার সঙ্গে বিট্রে করেছিলেন, সে কারণে তিনি আটক হয়েছিলেন। যদিও তার আটক হওয়াটা এতটা সহজ হওয়ার কথা ছিল না। হয়েছেন তো, আটকও হয়েছেন, তিনি কারাগার থেকেও মুক্তি পেয়েছেন। এবং আদালত যে শর্ত দিয়েছে, আমার ধারণা, আবারও বলি, তার যে কানেকশন আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের আইনিগত বিভিন্ন প্রক্রিয়ায়, তার এমনও হতে পারে যে আন্তর্জাতিক লয়ার তার পক্ষে লড়ছেন। সো সেই সব ফাঁকফোকর দিয়ে তিনি হয় নিরাপদে সংযুক্ত আরব আমিরাতে থেকেও যেতে পারেন, অথবা তিনি যেটা টার্গেট নিয়েছেন ইউরোপের কোনো দেশে চলে যাবেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন, এই দাবি আমার ভিডিও কলাম থেকে তুলেছিলাম। কিন্তু তখন অনেকেই বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলেননি, আমরাই নাকি মিথ্যাচার করছি। কিন্তু এখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন আবার সাংবাদিকদের জানাচ্ছেন যে দুবাইতে বেনজির আহমেদকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে ল ফার্ম নিযুক্ত করেছে সরকার, এখন কি স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করবেন যে হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছিলেন আর আমরা ছিলাম সত্য, কিংবা এখন তিনি সত্যটা স্বীকার করছেন?
14ই জুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমনভাবে বেনজির আহমেদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন যেন বাংলাদেশ কোনো যুদ্ধ জয় করেছে, যেন বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল অভিযান চালিয়ে দুবাই থেকে একজন আন্তর্জাতিক পলাতক আসামিকে ধরে ফেলেছে। সরকারপন্থী গণমাধ্যমগুলো কোনো স্বাধীন যাচাই ছাড়াই একই ভাষায় প্রচার করেছিল বেনজির ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হয়েছেন। সরকারের বিরাট কূটনৈতিক সাফল্য হিসাবে ঘটনাটি তুলে ধরা হয়েছিল। আমরা তখন প্রশ্ন করেছিলাম, ইন্টারপোল কি নিজে কাউকে গ্রেপ্তার করে? বেনজিরের বিরুদ্ধে প্রকাশ্য রেড নোটিশ আসলে কোথায়? আমিরাত সরকারের আনুষ্ঠানিক বিবৃতি কোথায়? গ্রেপ্তারি আদেশ, মামলা নম্বর কিংবা প্রত্যর্পণ আবেদনের কপি কোথায়? বাংলাদেশ সরকার কোন আইনি প্রক্রিয়ায় এই গ্রেপ্তার করিয়েছে বা কিভাবে তাকে ফেরত আনবে? সেসব প্রশ্নের একটিরও উত্তর দেওয়া হয়নি, বরং প্রশ্ন তোলার অপরাধে আমাদেরকেই মিথ্যাবাদী বানানোর চেষ্টা হয়েছে। এখন প্রায় 1.5 মাস পর জানা যাচ্ছে যে দুবাইয়ের একটি আদালত বেনজির আহমদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না এবং তার পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের চেষ্টা করতে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে। আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা শুধুমাত্র। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। যতদূর জানা গেছে বেনজির আহমেদের ঘনিষ্ঠ লোকজনের কাছ থেকে যে বেনজির আহমেদ একজন মুক্ত ব্যক্তি। তিনি তার ভিসা জটিলতার কারণে তার পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং সেই পাসপোর্ট এখনও দুবাই কর্তৃপক্ষের কাছে আছে এই ভিসা নবায়নের জন্য। এখানে ঘটনাটি একটু খেয়াল করুন। সাংবাদিকেরা যখন বেনজিরের মুক্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন, তখন তিনি প্রথমে বললেন তিনি নাকি মঞ্চে বসেই বিষয়টি শুনেছেন। এটা স্টেজে বসে সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ের আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর, তার সাথে কথা বলেছে। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র সচিব আবার দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কিন্তু পরের বাক্যেই তিনি বললেন কয়েকদিন আগেই সরকার এই নির্দিষ্ট বিষয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে এবং সেই প্রতিষ্ঠানকে বেনজিরের জামিন বাতিলের জন্য আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি এই বিষয়টা শুধুমাত্র। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তাহলে প্রশ্ন হলো, যে জামিনের খবর স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে বসে তখনই শুনলেন, সেই জামিন বাতিলের জন্য কয়েকদিন আগেই তিনি ল ফার্ম নিয়োগ করলেন কিভাবে? মিথ্যাচারের তো একটা সীমা আছে ভাইজান। এটি কি সময়ের হিসাবের ভুল, নাকি তথ্যের গরমিল, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কোনটি কখন বলছেন সেটি আর মনে রাখতে পারছেন না? চিকিৎসা দরকার? শিলংয়ে থাকতে তো তার এরকম ঘটনা হওয়ার কথা নয়। তিনি তো কোনো নির্যাতনের শিকার হননি, হয়েছেন? আরও বিস্ময়কর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি খবরটি নতুন শুনেছেন, অথচ তার মন্ত্রণালয় কয়েকদিন আগেই আইনজীবী নিয়োগ করেছে। পুলিশ সদর দপ্তর আবার বলছে বেনজিরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বাংলাদেশের ইন্টারপোল শাখাও নাকি কিছু জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমিরাতের সঙ্গে নথিপত্র বিনিময় এবং প্রত্যর্পণ নিয়ে যোগাযোগ চলছে। রাষ্ট্রের এক বিভাগ জানে, আর এক বিভাগ জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী খবরটি তখনই শুনেছেন মঞ্চে বসে, কিন্তু তার সরকার আগেই আইনজীবী নিয়োগ করে ফেলেছে। পুলিশ আনুষ্ঠানিক তথ্য পায়নি, কিন্তু গণমাধ্যমে কারাগার, জামিন, আদালতের শর্ত এবং পাসপোর্ট জব্দের বিস্তারিত তথ্য ছাপা হয়েছে। এটি কি রাষ্ট্র পরিচালনা নাকি একটি অসংলগ্ন নাটকের চিত্রনাট্য? আপনারাই বলুন। বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিচার হবে কি হবে না সেটি আলাদা বিষয়। তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন কিংবা অর্থ পাচারের অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত এবং বিচার হতে হবে। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে বলেই রাষ্ট্র তার সম্পর্কে অসত্য, অসম্পূর্ণ বা যাচাইহীন তথ্য সংসদে দাঁড়িয়ে প্রকাশ করতে পারে না, যদি না সেই সংসদ অবৈধ হয়। কারণ কোনো দায়িত্ব নেই কারো, সত্য জানানোর কোনো দায়িত্বশীলতা নেই। সংসদ কোনো দলীয় সংবাদ সম্মেলনের জায়গা নয়। সংসদে একজন মন্ত্রী যা বলেন সেটি সরকারের আনুষ্ঠানিক বক্তব্য হিসাবে বিবেচিত হয়। সেই বক্তব্যের সঙ্গে দেশের মর্যাদা, সরকারের বিশ্বাসযোগ্যতা এবং সংসদের পবিত্রতা জড়িত। সুতরাং প্রশ্নটি এখন শুধু বেনজিরকে নিয়ে নয়, প্রশ্নটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা নিয়ে।
তিনি কি সংসদে আবার দাঁড়িয়ে ব্যাখ্যা দেবেন যে 14 জুন তার বক্তব্যের সুনির্দিষ্ট তথ্যসূত্র কি ছিল, আমিরাত কর্তৃপক্ষের পাঠানো কথিত ইমেইলে ঠিক কি লেখা ছিল, সেখানে কি বলা হয়েছিল বেনজিরকে বাংলাদেশের অনুরোধে গ্রেপ্তার করা হয়েছে, নাকি কেবল তাকে আমিরাতের কোনো প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছিল? সরকার যে ল ফার্ম নিয়োগ করেছে সেটি কবে নিয়োগ করা হয়েছে, জামিন দেওয়ার আগে না পরে? জামিনের খবর স্বরাষ্ট্রমন্ত্রী নতুন শুনে থাকলে ল ফার্ম আগে থেকে জামিন বাতিলের নির্দেশ পেল কিভাবে? বাংলাদেশের পুলিশ এবং ইন্টারপোল শাখা কেন বিষয়টি জানতো না? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সত্য ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। বরং এখন মনে হচ্ছে 14 জুন একটি রাজনৈতিক শিরোনাম তৈরির জন্য বেনজিরের ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে সংসদে উপস্থাপন করা হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খুলনায় সহিংসতা, হত্যাকাণ্ড এবং সরকারের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য একজন সাবেক পুলিশ প্রধানকে গ্রেপ্তারের গল্প সামনে আনা হয়েছিল। রাষ্ট্রের সমস্যা হচ্ছে মিথ্যা একবার বলে ফেললে সেটিকে রক্ষা করতে আরও অনেক অসংলগ্ন বক্তব্য দিতে হয়, আরও মিথ্যার পর মিথ্যা সাজাতে হয়। প্রথমে বলা হলো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার, পরে বলা হলো আদালতের জামিন, তারপর বলা হলো জামিনের খবর জানা নেই, আবার বলা হলো জামিন বাতিলের জন্য কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে 3টি পথ খোলা আছে। তাহলে প্রথমত তিনি সংসদে গিয়ে স্বীকার করতে পারেন যে 14 জুন তিনি অসম্পূর্ণ বা যাচাইহীন তথ্য দিয়েছিলেন। দ্বিতীয়ত সংশ্লিষ্ট ইমেইল, গ্রেপ্তারি নথি, আদালতের আদেশ এবং ল ফার্ম নিয়োগের তারিখ প্রকাশ করে নিজের বক্তব্য প্রমাণ করতে পারেন। তৃতীয়ত তিনি আগের মতোই প্রশ্ন এড়িয়ে নতুন নতুন গল্প বলতে পারেন। কিন্তু তৃতীয় পথটি নিলে ক্ষতি শুধু সালাউদ্দিন আহমেদের হবে না, ক্ষতি হবে সংসদের, সরকারের এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার, যেটি আসলে নেই। সবকিছু মিলিয়ে প্রশ্ন আসলে একটাই, সংসদে দাঁড়িয়ে বেনজিরকে নিয়ে মিথ্যা বলা স্বরাষ্ট্রমন্ত্রী এখন কি বলবেন? সত্য স্বীকার করবেন, প্রমাণ প্রকাশ করবেন, নাকি আরও একটি মিথ্যা দিয়ে আগের মিথ্যাকে ঢাকার চেষ্টা করবেন? দেখা যাক। আমার ধারণা কিছুই করবেন না, চুপ হয়ে যাবেন। কিন্তু সরকারের সেই বাবরি দোলানো মহান উপদেষ্টাটি কি বলবেন? তিনি তো অনেক কথা বলেন, বেনজিরকে নিয়ে বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলেন। এবার বেনজিরকে নিয়ে তারও একটি বক্তব্য তো বানতা হ্যায়। বেনজির এই বেকায়দায় সরকার, ইন্টারপোলের রেড নোটিশ, দুবাইয়ের শপিং মল থেকে হাই প্রোফাইল গ্রেপ্তারি এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার একের পর এক রাজকীয় আশ্বাস, সবশেষে ফলাফল কি? সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন দুবাই জামিনে মুক্ত। যাকে ঘিরে এত ঢাকঢোল, সেই বেনজিরে কি শেষ পর্যন্ত বেকায়দায় পড়ে গেল সরকার? দর্শকদের মনে রাখা ভালো, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলার সূত্রে ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই শুরু হয় একের পর এক সরকারের সাফল্য বার্তা ও জোরালো বক্তব্য। শোনানো হয়েছিল নানা প্রতিশ্রুতির গল্প। সেই সময় যে বক্তব্য ও খবরগুলো সামনে এসেছিল সেগুলোর একটি সার সংক্ষেপ বা সংবাদ নাটকীয়তা যদি আমরা লক্ষ্য করি, 1. দুবাই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। 2. এটাকে বর্তমান সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরা হয়। 3. দুবাইয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। 4. দুদক দুবাই প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে, বেনজিরকে যে কোনো সময় ফিরিয়ে আনা সম্ভব হবে। 5. বাংলাদেশ সরকারের অনুরোধে বেনজিরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এমনকি জুন মাসে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে দেশবাসীকে শুনিয়েছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে আগামী 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু ঠিক এরপর মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। অতঃপর সামনে এলো অবিশ্বাস্য এক বার্তা। বৃহস্পতিবার দুবাই আদালত থেকে 3 মাসের জামিনে মুক্ত হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বৃহস্পতিবারের ঘটনা। জামিনের খবর ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষের বক্তব্যে নেমে আসে অদ্ভুত বৈপরীত্য ও অমিল। সরকারের পক্ষ থেকে বলা হলো, আমরা কিছু জানি না,
দুবাইয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানায়, বেনজিরের মুক্তির বিষয়ে দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বেনজির আহমেদের মুক্তি বা ছাড়া পাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। অবশেষে আজ রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যখন সাবেক আইজিপি বেনজিরের জামিন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন, তখন প্রকৃত ঘটনা সামনে আসে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি স্টেজে বসে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র সচিব কথা বলেছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। পলাতক আসামির জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত প্রক্রিয়া জোরদার করেছে। তারা এই জামিন বাতিলের জন্য কাজ করবে এবং বেনজিরের জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু দর্শক, কিছু বুঝলেন? এই ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা প্রেক্ষাপটটি কিন্তু বেশ দীর্ঘ ও আলোচিত। গোপালগঞ্জের সন্তান বেনজির আহমেদ ছিলেন পুলিশ বিভাগের আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা। তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। এছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। 2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। তার মধ্যে বেনজির আহমেদের নাম ছিল। অথচ এর কিছুদিন পরে তিনি বিনা বাধায় সফর করেন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনিয়ম দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এসব অভিযোগের মুখে 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাস আগে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। সেই থেকে বিদেশে গা ঢাকা দিয়েছিলেন বেনজির। পরবর্তীতে দুদকের মামলার ভিত্তিতে 2025 সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। কিন্তু গ্রেপ্তারের পর দেশে ফিরিয়ে আনার শত আশ্বাসের পরও বেনজিরের এই হঠাৎ জামিনে মুক্তি পাওয়া নিয়ে এখন চরম সমালোচনা ও প্রশ্ন উঠছে। বলা হচ্ছিল 1 মাস, 12 জুন গ্রেপ্তার হয়ে গেছে, 12 জুলাই চলে গেছে, 12 আগস্ট আসতে গেল, খবর নেই বেনজির আহমেদ জামিন পেয়ে গেলেন। তাই এখন সচেতন মহলে একটাই প্রশ্ন, প্রচারিত সাফল্য বনাম বাস্তবতার এই টানাপোড়েন, বেনজির এই বেকায়দায় সরকার? ধন্যবাদ। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে একটা বোমা ফাটিয়েছেন। তিনি একটা বিরাট খবর দিয়েছেন, অনেকেই শুনেছেন হয়তো। কুখ্যাত বেনজির আহমদ গ্রেফতার, দুবাইতে গ্রেফতার হয়েছে সে, এবং তাকে দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করছে সরকার। আগামী 1 মাসের ভেতরে ইনশাআল্লাহ তাকে দেশে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এটা খুবই ভালো সংবাদ। এই বেনজির আহমদ সম্বন্ধে, এই ঘটনা সম্বন্ধে বলার আগে আমার একটা পার্সোনাল নোট আছে। আমি বেনজির আহমদকে চিনতাম। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন হয়েছিল, বেনজির আহমদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। প্রায় কয়েক মাস যাবৎ তাকে আমি খুবই কাছ থেকে দেখেছি। আমি যখন আমেরিকার হাওয়াইতে হনুলুলু শহরে যখন আমি এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, একটা মিলিটারি কলেজ আমেরিকার, APCSS নামে পরিচিত, প্রফেসর ছিলাম, তখন বেনজির আহমদ 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় ওখানে ট্রেনিং এর জন্য কোর্স করতে এসেছিলেন 3 মাসের জন্য, 3-4 মাস। আমার সাথে বেনজিরের যে পরিচয় সেখানেই শুরু হলো। তখন উনি একজন DIG। তো তার সঙ্গে পরিচয়ের কয়েকদিন পরেই ওখানে এক বাঙালি ভদ্রলোক আমাকে বললেন যে, স্যার, আপনার কলেজে যে এক বাঙালি
ডিআইজি এসছেন বেনজির আহমদ, উনি কদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। তো উনি আমাকে বললেন যে হাওয়াইতে হনুলুলুতে একটা বাড়ি কিনতে চান। এই $1 মিলিয়ন ভেতরে হলেই তিনি ক্যাশ দিয়ে একটা বাড়ি কিনবেন। জায়গাটা তার খুব পছন্দ হয়েছে। তখন আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের একজন ডিআইজি কয় পয়সা বেতন পান? সে বেতন দিয়ে ঢাকা শহরেও তার অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য থাকার কথা না, ক্যাশ দিয়ে। উনি হাওয়াইতে হনুলুলুতে $1 মিলিয়ন দিয়ে $10 লক্ষ দিয়ে বাড়ি কিনতে চান, এবং এটাই তার দুর্নীতির প্রায় প্রত্যক্ষ পরিচয় আমার সঙ্গে আমি জানলাম। এবং আমি ক্লাসে একদিন বাংলাদেশের তৎকালীন অবস্থা 2008 সালে হাসিনার সেই জনতার মঞ্চ এবং লগি বৈঠা থেকে শুরু করে এই বিষয়গুলো যে বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি থ্রেট বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারও এই থ্রেটের একটা অংশ আমি বললাম। এবং হাসিনা এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যে একই সমানভাবে দায়ী বাংলাদেশে বিএনপি সরকারকে উৎখাত করে, গণতন্ত্র উৎখাত করে দেশে একটা স্বৈরতন্ত্র সৃষ্টি করার জন্য। এই কথা বলার পরে, আমার এই কথার বলার পরে আমি জানতে পারলাম বেনজির আহমদ একজন আমেরিকান প্রফেসরকে বলেছেন যে আমি ডক্টর হাশমির বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিতে পারি, আমি তাকে জেলে নিতে পারি। আমি সেখানে বলেছি দেশে একটা সিভিল ওয়ারের, গৃহযুদ্ধের মতো অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এই জন্য বেনজির আহমদ আমাকে জেলে নেয়ার হুমকি দিয়েছে। আমাকে প্রত্যক্ষভাবে বলার সাহস পায়নি, একজন প্রফেসরকে বলেছে। উনি বলছেন, ডু ইউ নো মিস্টার বেনজির আহমদ ক্যান টেক ইউ টু জেল, হি ইজ সো পাওয়ারফুল। আরেকটা ঘটনা বলছি, জাতিসংঘে একজন বাংলাদেশি ভদ্রলোক, আমার বন্ধু লোক, রিটায়ার করেছেন এখন, তিনি চাকরি করতেন, বড় সড় চাকরি করতেন। তিনি আমাকে বললেন যে জাতিসংঘের পুলিশ, বিভিন্ন দেশে যে পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়, সেখানে বেনজির আহমদের একটা চাকরি হয়েছিল নিউ ইয়র্কে। উনি ইন্টারভিউ দিলেন, চাকরি পেয়ে গেলেন। তারপরে উনি চাকরিতে জয়েন করবেন কিনা এর ব্যাপারে সংশয় ছিল। তাই ওই ভদ্রলোক বেনজির আহমদকে রুমে ডেকে বললেন, তুমি কি জানো এই চাকরিটা কত বড়? মাসে $10,000 বেশি বেতন, এবং রিটায়ারমেন্টের পরে মাসে $6,000 করে পেনশন পাওয়ার মতো একটা চাকরি। বেনজির আহমদ ওই ইউএনএর ভদ্রলোককে, উনি সেক্রেটারি জেনারেল কোফি আনানের সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন আমার বন্ধু, তাকে বললেন, না স্যার, দেশেই আমি ভালো আছি। মানে $10,000 চাকরি প্রত্যাখ্যান করে আজীবন $6,000, সবই কিন্তু ট্যাক্স ফ্রি বেতন বেনজির আহমদের কাছে তুচ্ছ মনে হয়েছে। বাংলাদেশে এসে ভালো আছে, তার মানে আরো বেশি টাকা কামাই করতে পারবে। এবং এই বেনজির আহমদের আরেকটা পরিচয় দরকার। 2021 সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বাংলাদেশের যে 6-7 জন সেনা ও পুলিশ অফিসারকে স্যাংশন দেওয়া হয়েছিল, এরা আমেরিকা যেতে পারবে না কোনোদিন, তার ভেতরে বেনজির আহমদ একজন। বেনজির আহমদ গোপালগঞ্জের, বেনজির আহমদ মানে হাসিনা, হাসিনা মানে বেনজির আহমদ। এদের যেটা বলে দুজনেরই এক দড়িতে ফাঁসি চাই, বলাটাই সমীচীন ব্যাপার। তো যাই হোক, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা, সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরোটা দেখবেন, এবং আমার কথা ভালো লাগলে শেয়ার করবেন, এবং যদি মনে করেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন, খুব খুশি হব। বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমদের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।
এটা আমরা জানলাম 6 ঘন্টা আগে। এই ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কি বক্তব্য দিয়েছেন, এক্সট্রাডিশন প্রক্রিয়া কিভাবে এগোবে, এর আইনি, প্রশাসনিক ও রাজনৈতিক তাৎপর্য কি, সেটাই আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না ঘটনাটা। 12 জুন পরশুদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমদকে গ্রেপ্তার করা হয় 2 দিন আগে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ এই অভিযান চালায়। আবুধাবির ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। বেনজির আহমদ 2024 সালের পর, হাসিনার উৎখারের পর দেশ ত্যাগ করে। কিভাবে করে সেটা আমরা জানি না, কারা তাকে দেশ থেকে সাহায্য করেছেন সেটাও আমরা জানি না, আমরা সন্দেহ করতে পারি মাত্র। যাই হোক, তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আপনারা দেখেছেন খবরের কাগজে, টিভিতে কিভাবে বিশদ বিবরণ দিয়ে জানানো হয়েছে বেনজির কত হাজার কোটি টাকার মালিক অবৈধভাবে। কিন্তু মামলাগুলোর পেনাল কোডের 420, 467, 468 ও 471 ধারা সহ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের বিভিন্ন ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। 420 ধারা আপনারা জানেন যে ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দিলে, এখনো বলি ওই লোকটা একটা 420, সেই বেনজির আহমদও কিন্তু একজন 420, ধোঁকাবাজি করে মানুষকে ঠকিয়েছে। দুদকের অভিযোগ অনুসারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অর্থ পাচার ও সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই গ্রেফতারকে অনেকে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে দেখছেন, আমিও তাই মনে করি। জাতীয় সংসদে 300 বিধির আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিলেন। তিনি এই গ্রেফতারকে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেছেন। মন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা বলছি ইনশাআল্লাহ এটাই যেন হয়। সালাউদ্দিন সাহেব আরো জানান যে গ্রেপ্তারের 30 দিনের মধ্যে বেনজির আহমদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ চলছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেনজির আহমদকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? চলুন ধাপে ধাপে দেখি। আইনি ভিত্তিটা কি? বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাইল্যাটারাল এক্সট্রাডিশন চুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা চুক্তি বিদ্যমান। মানে ইউএইর কোনো অপরাধীকে বাংলাদেশে গ্রেপ্তার করা হলে বাংলাদেশ তাকে ইউএইতে ফেরত দেবে, এবং ইউএই বাংলাদেশি কেউ কোনো ক্রিমিনাল যাকে বাংলাদেশের আদালত চাইছে ধরা পড়লে ইউএই তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। সে অনুযায়ী এই ঘটনা ঘটিত হলো। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। তারা বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি কে অবহিত করে। এখন ফর্মাল এক্সট্রাডিশন রিকোয়েস্ট, গ্রেপ্তারের 30 দিনের ভেতরে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে। প্রক্রিয়াটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করবে। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা, চার্জশিট,
মামলার বিস্তারিত বিবরণ, অভিযোগ পত্র, ব্যক্তির পরিচয় পত্র, সব দলিল আরবি ভাষায় অনুবাদ করে সার্টিফাইড করতে হবে, প্রথম পদক্ষেপ। এবং ইউএইর মিনিস্ট্রি অফ জাস্টিস রিকোয়েস্ট রিভিউ করবে। পাবলিক প্রসিকিউশন এবং আদালতে শুনানি হবে বন্ধ কক্ষে। অভিযুক্ত ব্যক্তি বেনজির আত্মপক্ষ সমর্থন ও আপিলের সুযোগ পাবে। শেষ অনুমোদন এক্সিকিউটিভ অথরিটি, ক্যাবিনেট বা প্রেসিডেন্ট থেকে আসে, মানে ইউএই প্রেসিডেন্ট বা ক্যাবিনেট লাস্ট ডিসিশন নেবে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা। অনুমোদিত হলে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশের কাছে ব্যক্তিকে হস্তান্তর করবে। সাধারণত বিমান যোগে স্থানান্তর করা হয়। পুরো প্রক্রিয়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। আপিলের কারণে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 1 মাসের ভেতরে সমস্ত প্রক্রিয়া শেষ করলেও বাংলাদেশের দিক থেকে কবে আমরা বেনজিরকে ফেরত পাবো সেটা এখনো সময়ের ব্যাপার। তবে আমরা ফেরত পাবো তাকে, এই আশায় আমরা করছি। এই গ্রেপ্তার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আইনের শাসন, উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা ও বিদেশে গ্রেপ্তার দেখিয়ে দেয় যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এটি বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করতে পারে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি, সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ পুলিশ বাহিনীর মধ্যে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে, যে আপনি বেতন পান কত আর কত টাকার সম্পত্তি, এটা বাংলাদেশেই নির্ণয় করা যাবে। এবং বহু বহু হাজার ব্যক্তিকে বর্তমান আজ 14ই জুনে ধরলে তাদের জেলখানায় নিয়ে বিচার করা সম্ভব। এবং আমি মনে করি অনেক দেশের মতো দুর্নীতির জন্য ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি কাষ্ঠে ঝুলানো। আমি এটা মনে করি। এটা না হলে দুর্নীতি উৎপাটিত হবে না। এখন কি মনে করেন পুলিশ বা সিভিল সার্ভিসে, আদালতে বিচারকরা ঘুষ খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। ইঞ্জিনিয়াররা ঘুষ খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। ডাক্তাররা খাচ্ছেন না? নিশ্চয়ই খাচ্ছেন। বিভিন্ন ভাবে সারা দেশের রন্ধ্রে 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 দুর্নীতি। দুর্নীতি ছাড়া সুনীতির কোনো লেশ মাত্র আমি দেখি না। এখন আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারপোল ও ইউএই সাথে সমন্বয়ে বাংলাদেশের কূটনৈতিক ও আইনি সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতের জন্য এটা পূর্ণাঙ্গভাবে এটা সক্ষমতাটা প্রমাণিত হয় বেনজির আহমেদকে বাংলাদেশে নিয়ে আসার মাধ্যমে। চ্যালেঞ্জ রয়েছে। এক্সট্রাডিশন সফল হলেও মামলার স্বচ্ছতা, প্রমাণের মান ও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় জনআস্থা ফিরবে না। তাড়াহুড়ো করে 7 দিনই তার বিচার করে ফেলবেন, তাহলে লোকে মনে করবে এর ভেতরে প্রতিহিংসা রয়েছে। তবে এই বিচার যদি 6 মাস, 1 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর দীর্ঘায়িত হয়, যেটা বাংলাদেশে হচ্ছে। ইউনূস আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, যাদের ফাঁসির রায় হয়ে গিয়েছিল, ওসি প্রদীপ এখনো জীবিত। বিচারক বলছেন 7 ওয়ার্কিং ডেজ এর ভেতরে তাকে ফাঁসি দিতে হবে। এটা প্রায় 1.5 বছর আগের ঘটনা। কোনো অজানা কারণে এখনো সেই ওসি প্রদীপ জীবিত, জেলখানায় রয়েছে। এমনও হতে পারে তাকে কোন গায়েব করে দেওয়া হবে। ওসি প্রদীপ কোথায় গেল আমরা জানতেও পারবো না। কেননা রন্ধ্রে রন্ধ্রে করাপশন। বিচারকদের পার্সেন্ট আমি বলতে পারবো না, কমপক্ষে 90% বা তার বেশি দুর্নীতিগ্রস্ত, টাকার জন্য হা করে আছে কুমিরের মতো। যদি সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয় এবং সুষ্ঠু বিচার হয়, তাহলে এটি দুর্নীতির বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তা হবে। অন্যদিকে যদি প্রক্রিয়ায় বিলম্ব
বা জটিলতা দেখা দেয় তাহলে সমালোচনা বাড়তে পারে। আমি মনে করি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে সর্বাধিক 3 মাসের ভেতরে যদি বেনজির আহমেদকে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া না হয়, তাহলে ধরে নেবেন বেনজির পিছলে বের হয়ে চলে যাবে, তাকে আটকাতে পারবেন না। আপনারা এদিকে দৃষ্টি রাখেন, রাস্তায় নামেন, দয়া করে আপনাদের আওয়াজ তোলেন যে বেনজিরের যেন অবিলম্বে বিচার হয় এবং বিচারে তার ফাঁসি বা যাবজ্জীবন যেন নিশ্চিত করা হয়। আপনারা নিষ্পৃহ থাকলে শুধু এটা খবর হিসাবে যদি মনে করেন, তাহলে এই বেনজিরদের মতো আরো হাজার হাজার বেনজির আছে, তাদের কোনো বিচার হবে না, দেশে আইনের শাসন হবে না, দল কানা হবেন না। আমার দলের লোক সুতরাং সে ভালো, সে অন্য দলের লোক, তার বিচার কর। এটা আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। তিনি যখন পার্লামেন্টে বলেন বেনজির আহমেদের এই গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা, পার্লামেন্টে সরকারি দলীয় এবং বিরোধী দলীয় সদস্যবৃন্দ, এমপিরা টেবিল চাপড়ে প্রচন্ড রকম ভাবে এটার জন্য আনন্দ প্রকাশ করেন। তখন সালাউদ্দিন সাহেব এই বেনজিরের গ্রেপ্তারের পরে আরেকটা দুর্নীতির কথা বললেন এবং তিনি পার্লামেন্টে খুব সুন্দর করে স্পিকারকে বলেছেন যে, মাননীয় স্পিকার মহোদয়, আমার কাছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তবে এইবার বিরোধী দলের সবাই টেবিল চাপড়ে এই খবরটাকে অভিনন্দন জানাবেন, সেটা হবে না। সে খবরটা কি? জামাত ইসলামীর ছাত্র শিবিরের একজন অ্যাসিস্ট্যান্ট আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সেটা কি জিনিস জানি না, জনৈক জিশান মিয়া, তিনি এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে তাকে গর্ভবতী করে দেয় এবং তাকে তার গর্ভপাত করায় ভয় দেখিয়ে, এবং সেই মেয়ে তাকে বিয়ে করার জন্য চাপ দেওয়ার ফলে সে নাকি এখন গায়েব হয়ে গেছে, তার নিখোঁজ হওয়ার সংবাদ আসছে। তার মানে সে পালিয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছে। যেহেতু এটা জামাত ইসলামের একজন সদস্যর কথা সালাউদ্দিন সাহেব বললেন, এখন কিন্তু আর কেউ টেবিল চাপড়ে ওই বিরোধী দল থেকে জামাত ইসলামের সদস্যরা অভিনন্দন জানাবে না। যেটা প্রচ্ছন্ন রয়ে গেল সেটা হলো আমাদের দেশে দল কানা লোকের সংখ্যা অনেক বেশি। তারা অস্বীকার করবে এই লোক আমাদের দলেই বিলং করে না, আর যদি করে এই ধরনের অপরাধ সে করে নাই। সুতরাং দর্শক, আপনাদের মতে এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা ও দুর্নীতি দমনে কতটা প্রভাব ফেলবে, কিভাবে ফেলবে, সেটা কমেন্ট সেকশনে বিস্তারিত জানান। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কাছে তথ্য সমৃদ্ধ মনে হয়েছে বলে আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। এমন সব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা করব। আগামীকাল 15 জুন রাত 8টায় গাইবান্ধার এই মূর্তি বিতর্ক নিয়ে আমার টিমের এক সদস্য মাহবুবুর রহমান, তিনি নিজে গাইবান্ধার ওই মন্দিরের ওখানে গিয়েছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পাইছেন আজকের যে ভিডিওটি ছিল সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদকে নিয়ে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি গুঞ্জন বাংলাদেশে শোনা যাচ্ছে, এবং বর্তমান না ভবিষ্যৎ এই ডিআইজি বেনজির আহমেদকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।